রোদেলা এবং রোহানের ঘরোয়াভাবে কাবিনের আয়োজন করা হয়েছে। সবাই কাজে আসার ওয়েট করছে। হঠাৎ রিদ্ধি এসে বলল, আমি রোহান ভাইকে বিয়ে করতে চাই। এটা শোনার সাথে সাথে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। রোদেলার মনে হলো সে ভুল কিছু শুনেছে। আশেপাশে তাকিয়ে রোহানকে খুঁজছে সে। না, রোহান নেই। রোদেলা এবং রিদ্ধির বাবা আফজাল সাহেব রিদ্ধির কাছে গিয়ে বলল, এগুলো কি বলছো? আর কিছুক্ষণ পরই তোমার বড় বোনের বিয়ে। এমন মজা করা উচিত না মা। বাবা, তোমার কি মনে হয় আমি এখনো মজার মুডে আছি? আমি বলেছি আমি বিয়ে করব, মানে আমি বিয়ে করব। রোদেলা আপুর জায়গায় আমি রিহান ভাইকে বিয়ে করব। আর আমার মনে হয় না এতে রিহান ভাইয়ের কোনো আপত্তি আছে। রিদ্ধি খুব শান্তভাবে বলল, আফজাল সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মেয়ে এগুলো কি বলছে? দেখো, তুমি ছোট থেকে যা চেয়েছো আমি তোমাকে সবই দিয়েছি, কিন্তু তুমি এখন তোমার লিমিট ক্রস করছো। আফজাল সাহেব চিৎকার করে বললেন, রিদ্ধির যেন এতে কিছু যায় আসে না। সে তার সিদ্ধান্ত অটুট। রেহানাকে রিদ্ধির রুম থেকে বেরিয়ে আসতে দেখে সবাই আরো বেশি অবাক হলো। রেহানকে দেখে রোদেলা দৌড়ে গেল। এই রেহান, দেখো রিদ্ধি কেমন উল্টাপাল্টা কথা বলছে। তোমার নাকি বিয়ে করবে? ওকে বলো না এটা মজা যাতে না করে। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমাদের 4 বছরের সম্পর্ক, আর তুমি তো অনেক আগে থেকে আমাকে পছন্দ করতে। সরি রোদেলা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি রিদ্ধিকে বিয়ে করতে চাই। রোদেলার এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কোনোভাবেই ভাবতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। সে কি কোনো স্বপ্ন দেখছে? কিছুক্ষণ পর তার আর রেহানের বিয়ে। এত সব আয়োজন তাদের বিয়ের জন্য। আজ তাদের সম্পর্কের পূর্ণতা পাওয়ার কথা, আর আজ এই মুহূর্তে রেহান তাকে বিয়ে করবে না বলছে। তোমরা দুজন আমার সাথে মজা নিচ্ছ, তাই না? রেহান রিদ্ধি চুপ করে আছে। রিদ্ধির মা রিহানা বেগম রিদ্ধিকে টেনে ঘরে নিয়ে যেতে নিলেও সে সেখান থেকে এক পাও নড়ল না। রেহান বেগম বুঝতে পারছে না তার মেয়ে এমন কেন করছে। এদিকে হক সাহেব রিহানকে একটা থাপ্পড় মেরে দিল। আমার লজ্জা করছে তোমাকে নিজের ছেলে বলতে। তুমি এতটা খারাপ? তুমি আজকে আমাকে এত ছোট করলে সবার সামনে। রুকসানা বেগম দৌড়ে রেহানের কাছে গেল। এই, তোমাকে মারছো কেন? ওর কি দোষ? এই রিদ্ধি হয়তো ওকে ফাঁসিয়েছে। এমনিতেই দুই বোনের চালচলন আমার একদম পছন্দ না। বড় বোন মডেল আর ছোট বোন নিচে বেড়ায়। এমন মেয়েদের থেকে আর কি বা আশা করা যায়? হক সাহেব তার স্ত্রীকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। রুকসানা বেগম হক সাহেবের দ্বিতীয় স্ত্রী। রেহানের যখন 8 বছর বয়স তখন তার মা মারা যায়। তারপরই হক সাহেব রুকসানা বেগমকে বিয়ে করেন। আমার মনে হয় আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। রিদ্ধির কথা শুনে রোদেলার রাগের এবার সপ্তম আসমানে উঠে গেল। এই, তুই কেমন বেহায় মেরে? তোর লজ্জা করে না? আমার বিয়ে ভেঙে তুই নিজে বিয়ে করতে চাচ্ছিস? তোর মতো বোন থাকতে শত্রু দরকার নেই। তোকে আমি কম ভালোবেসেছি যে তুই আজ আমার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? রোদেলা অঝরে কাঁদতে লাগলো। তুই যদি রেহানকে বিয়ে করিস তাহলে আমি ভুলে যাব যে আমার কোনো ছোট মেয়ে আছে। আফজাল সাহেব চিৎকার করে বললেন, বাবা, আমি রিহান ভাইকে বিয়ে করব, মানে করবই। তোমাদের সম্মতি থাকুক অথবা না থাকুক। এবার রিদ্ধির বাবা তাকে ঠাস করে চর মেরে দিল। যে মেয়েকে সে কোনোদিন ধমক অবধি দেয়নি, আজ তার গায়ে হাত তুলল ভাবতেই আফজাল সাহেবের বুক কষ্টে ফেটে যাচ্ছে। তার 2 মেয়েকে সে পুতুলের মতো করে বড় করেছে, আর আজ নাকি তাকে এমন কিছু দেখতে হলো। কেউ কোনো কিছু করেও রিদ্ধি আর রেহানকে বোঝাতে পারল না। শেষমেশ 3 বার কবুল পড়ে তাদের বিয়ে হয়ে গেল। রোদেলা এখনো দাঁড়িয়ে আছে ওখানে। তাকে দেখে জীবন্ত লাশ মনে হচ্ছে। কাঁদছেও না সে। এক নজরে তাকিয়ে আছে রিদ্ধি রেহানের দিকে। এত বড় বেইমানি তার সাথে করতে পারলো, তাও তার সব থেকে প্রিয় দুজন মানুষ ভাবতেই পারছে না সে। এই রেহান তার জন্য কি পাগলই ছিল না? কতবার রিজেক্ট করার পরেও তার পিছে পিছে ঘুরঘুর করত। কাজিন হওয়ার সুবাদে একসাথে ওঠা বসাও খুব বেশি ছিল। আর আজ নাকি সেই রেহান তাকে এত বড় ধোঁকা দিল। তীরে এসে তরি ডুবালো। হক সাহেব বুঝতে পারছে না কি করবে সে। যত যাই হোক, রেহান তো তার নিজের ছেলে। রিদ্ধি তার ভাইয়ের মেয়ে। এভাবে তো আর ফেলে দিতে পারে না। রিদ্ধির বাবা সেই যে রুম লক করেছে, বের হওয়ার নাম নেই। এদিকে রেহানা বেগম রিদ্ধির জন্য কান্নাকাটি করে অস্থির। রোদেলার জন্য তার কষ্ট লাগছে নাকি তাকে দেখে বোঝা যাচ্ছে না। রেহানা বেগম তার মেয়েকে বিদায় করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। সবাই চলে গিয়েছে। পুরো হলে রোদেলা একাই বসে আছে। ঘরোয়াভাবে কাবিন হওয়ায় 2 পরিবার ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর উঠে সে তার রুমের দিকে পা বাড়ালো। তার আজ খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু অদ্ভুত চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। এদিকে গাড়িতে, আমরা যা করেছি সবার ভালোর জন্য করেছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। রিদ্ধি কিছু বলছে না, তার চোখ দিয়ে পানি পড়ছে। সে ভয় পাচ্ছে এর পরের আশার দমকা হাওয়া নিয়ে। তার জীবনে যদি আসলেই তছনছ হয়ে যায়। আগুন নিয়ে খেলছে সে। এই আগুনে না জানি তার জীবনটাই জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। রেহানার ডাকে হুঁশ ফিরল রিদ্ধির। কি ভাবছ? এসে গেছে আমরা। রিদ্ধি বাড়িটার দিকে খেয়াল করে, না, জাঁকজমক কিছুই নেই, কারণ আজ জাস্ট কাবিন হওয়ার কথা ছিল রোদেলা এবং রেহানের। 1 মাস পর বড় করে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাই তো সবাইকে ব্যাপারটা জানানোই হয়নি। রিদ্ধি দীর্ঘশ্বাস ফেলল। রেহানের বাড়ির দিকে পা বাড়ায়। রিদ্ধি রেহানের রুমে বসে আছে। রেহান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কি থেকে কি হয়ে গেল? তারা দুজনেই ভাবছে সবটা ঠিকই ছিল। এদিকে রোদেলা তার বাবাকে জড়িয়ে ধরে সে কখন থেকে কেঁদেই যাচ্ছে।
আফজল সাহেব তার মেয়ের কান্না নিতে পারছে না। কিছুক্ষণ পর রোদেলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আফজল সাহেব মেয়েকে খাটে শুইয়ে দিয়ে আলমারির লকার খুলে একটা ছবি বের করে। ছবির দিকে তাকিয়ে তার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহানা বেগম রুমের বাইরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। হঠাৎ রেহানের রুমের দরজায় টোকার আওয়াজ শোনা যায়। রিদ্দি উঠে যায় দরজা খোলার জন্য। সামনের মানুষটাকে দেখে রিদ্দির হাত পা কাঁপছে। কিভাবে পরিস্থিতি সামাল দিবে বুঝতে পারছে না সে। আচমকায় রিদ্দিকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে মাহিদ। এই কাণ্ড দেখে বাসার সবে হতবাক। রেহানের মাথায় তো কিছুই ঢুকছে না। মা, কি বলছে এগুলো? তোমার আর মিস্টার রেহানের নাকি বিয়ে হয়ে গিয়েছে? তুমি নাকি ওকে বিয়ে করতে চেয়েছো? এগুলো মিথ্যা বলো। রিদ্দি পাথরের মতো দাঁড়িয়ে আছে। এই ভয়টাই পেয়েছিল সে। এখন কিভাবে কি করবে সে? তুমি আমাকে কিভাবে ঠকাতে পারলে? এত বড় শাস্তি আমায় দিও না। আমার একটা ভুলের জন্য এমন করবে? আমি তোমাকে আর কোনোদিন নাচতে বারণ করব না। প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। ভালোবাসা কি এটা বোঝার পর থেকে শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি তো আমাকে ভালোবাসো। তুমি আমার সাথে নাটক করছো, তাই না? তোমাদের বিয়ে হয়নি বলে মাহিদ আরো শক্ত করে জড়িয়ে ধরল রিদ্দিকে। রিদ্দি কোনো রকম সামলিয়ে মাহিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সে কোনো কথা বলছে না। মাহিদ বাবা, তুই শান্ত হ। আমি তো তোকে আগেই বলেছিলাম এই মেয়ে ভালো না। নাচের মেয়েরা কি ভালো হয় নাকি? খারাপ চরিত্র মেয়েও। রুকসানা বেগম যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলেন। মাহিদ হক সাহেব এবং রুকসানার ছোট ছেলে। মাহিদ সজোরে দেয়ালে একটা ঘুষি দিল। হাত ফেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে রিদ্দি ভয় পেয়ে গেল। যেই না সে মাহিদের হাত ধরতে গেল, সাথে সাথে মাহিদ হাত সরিয়ে ফেলল এবং সেখান থেকে চলে গেল। হক সাহেব নিজের রুমে পা দিতে বাড়ালেন। এই পরিস্থিতি কিভাবে সামলাতে হবে তার জানা নেই। আর এদিকে রুকসানা বেগম এসবে বেশ খুশি হয়েছেন বলে মনে হলো। সবাই যাওয়ার পর রেহান দরজা আটকে দিল। আমার ভাইয়ের সাথে যে তোমার রিলেশন ছিল বলনি কেন আমাকে? খুব শান্তভাবে বলল রেহান। রিদ্দি নিচের দিকে তাকিয়ে সমানে চোখের জল ফেলে যাচ্ছে। তোমার কথা কানে যাচ্ছে না? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আমাকে বলনি কেন? ও আমাকে ভাই না ভাবতেই পারে, কিন্তু আমি ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি, চিৎকার করে বলল রেহান। এবার রিদ্দি আর নিজেকে সামলাতে পারল না। জোরে জোরে কাঁদতে লাগলো। আমি ওকে খুব ভালোবাসি। আমি জানি ওর অনেক কষ্ট হচ্ছে। আমি কি করব বলো না? আমি আর পারছি না। মাহিদকে এভাবে কষ্ট পেতে দেখে আমার ভেতরে ভেতরে মরে যাচ্ছি। ছেলেটা আমাকে প্রচণ্ড ভালোবাসে। ওর অনেক জেদ। ও যদি জেদের বসে কিছু করে বসে, আমাকে ওর কাছে যেতে হবে বলে রীতি দরজার দিকে পা বাড়ায়। তখনই রেহান ওকে আটকে দেয়। প্লিজ নিজেকে সামলাও। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। এখন কিছু করতে গেলে সব ভেস্তে যাবে। আমরা যা করছি আমাদের পরিবারের জন্য করছি। তোমার বাবার সম্মানটা কোথায় যাবে এখন যদি সব জানাজানি হয়ে যায়? তুমি তো জানো মানুষ কত খারাপ। দেখা যাবে তিলকে তাল করে ফেলেছে। আর রোদেলা হুট করে সত্যিটা জানলে বুঝতে পারছো কিভাবে রিয়াক্ট করবে। আমাকে হারানোর কষ্টের থেকে ওই কষ্টটা ওর জন্য অনেক বেশি। প্লিজ রিদ্দি, শান্ত হও, পাগলামি করো না। রিদ্দি কিছু বলল না। সে রেহানের থেকে নিজের হাত ছাড়িয়ে বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় রাখা দোলনাটাই বসলো। সেদিন তোমাকে কত কল দিয়েছিলাম, কেন ফোনটা বন্ধ করে রাখলে? দেখলে তো এক দমকা হাওয়া আমাদের জীবনটা কেমন বদলে গেল। আজকে আমি চেয়েও তোমার কাছে যেতে পারছি না। আর বলেও বা কি হতো? তোমাকে তো তুমি আমার কথা বিশ্বাস করতে নারাজ। আমার ইচ্ছা হচ্ছে তোমার কাছে ছুটে যাই, কিন্তু ভাগ্যর পরিহাসে আজ আমার হাত পা বাঁধা। একই বাসায় থেকে তোমার থেকে দূরে থাকাটা কতটা কষ্টের তুমি কি জানো না? মনে মনে বলল রিদ্দি। আকাশে পানে তাকিয়ে, কেন তো কষ্ট দিল আল্লাহ আমাকে? আমার কি দোষ ছিল? আজ এই পরিস্থিতিতে আমাকে ফেলে দিলে। আমার সব থেকে প্রিয় মানুষগুলো আমাকে ভুল বুঝছে। আমার সবটা জুড়ে যায়। আজকে যার আছে আমাকে দূরে ঠেলে দিয়েছ। চিৎকার করে কাঁদতে লাগলো রিদ্দি। রেহানের বুকে যে হাহাকার চলছে তা বোঝার মতো ক্ষমতা কারণ নেই। এত বছর ধরে যে স্বপ্ন দেখেছে তা আজ পূরণ হতে হতে থেকেও গেল না। কতই প্ল্যান ছিল না তার আজ রাতে রোদেলাকে একদম আপন করে পাবে। আর কি থেকে কি হয়ে গেল। রিদ্দির কান্নার আওয়াজ পেয়ে বারান্দায় গেল রেহান। রিদ্দি রেহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কিন্তু তাদের দেখে যে একজনের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে এটা তারা খেয়াল করল না। রিদ্দির কান্না শুনতে পেয়ে মাহিদ বারান্দায় দৌড়ে এসেছিল। অন্ধকারে আবছা আবছা রিদ্দিকে দেখা যাচ্ছে। মাহিদ আর রেহানের রুম পাশাপাশি হওয়ায় এক বারান্দা থেকে অন্য বারান্দা দেখা যায়। একটু পরই মাহিদ দেখতে পেল রেহান রিদ্দিকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তার মাথা ঠিক থাকলো না। তার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। রিদ্দিকে নিয়ে মাহিদ বরাবরই অনেক বেশি পজিটিভ, তাই তো তাকে নাচতে বারণ করেছিল। সে চায় না তার ভালোবাসার মানুষকে অন্য কেউ দেখুক। সে আর নিতে না পেরে ঘরে চলে এলো। পুরো ঘরে ভাঙচুর শুরু করলো। কষ্টে সে কি করবে জানে না, পাগলের মতো করতে লাগলো। আওয়াজগুলো রিদ্দির কানে এলেও তা বুঝতে বাকি রইল না মাহিদ কি করছে। এক একটা ভাঙার আওয়াজ যেন তার বুকে গিয়ে লাগছে। রেহান কোনো রকম রিদ্দিকে বুঝিয়ে ঘরে নিয়ে এলো, তা না হলে মেয়েটা কষ্ট মরে যাবে। বারান্দার দরজাটা লাগিয়ে দিল। রুকসানা বেগম ছেলের এমন পাগলামি দেখে ছেলের রুমে এলেন। ছেলের পাশে বসে, বাবা এভাবে নিজেকে কষ্ট দিস না। মাও আমার সাথে এমনটা কিভাবে করলো? আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল? বাবাও তোর যোগ্য ছিল না। আমি তোকে কতবার বলেছি ওকে ছেড়ে দে, ওই মেয়ের চরিত্রের সমস্যা আছে। তোর যোগ্য তো নীলা,
ও তোকে কত ভালোবাসে, আর তুই নাকি ওই কালনাগিনীর পিছে পড়ে আছিস। নীলা মাহিদের খালাতো বোন। মায়ের কথা শুনে মাহিদ মায়ের দিকে চোখ গরম করে তাকালো। রুকসানা বেগম বুঝতে পারলেন ছেলে রেগে আছে, তার এখন থেকে চলে যাওয়াই ভালো, যা বিষ ঢালার তো ঢেলেই দিয়েছে। এদিকে রোদেলা চিৎকার করে কাঁদছে আর আবুল তাবুল বকছে। পুরো বাড়ি জুড়ে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। পুরো বাড়ি জুড়ে বিরাজ করছে হাহাকার। রোদেলার মা বাবা সব দেখেও পাথরের মূর্তির মতো বসে আছে, তাদের যে কিছুই করার নেই। এভাবে রাতটা কেটে যায়। পরের দিন সকালে সারা বাড়ি খুঁজেও মাহিদকে পাওয়া গেল না, কিন্তু রোকসানা বেগমকে দেখে মনে হচ্ছে না সে চিন্তিত। রিদ্দি রোকসানা বেগমের রুমের দিকে পা বাড়ালেন। চাচি, মাহিদ কই? রিদ্দির এই কথা শুনে মনে হয় সে তেলে বেগুনে জ্বলে উঠল। কেন রে, আমার ছেলেকে দিয়ে তোর কি কাজ? তোর স্বামী আছে না, তাকে নিয়ে থাক। আমার ছেলে পিছে লেগেছিস কেন আবার? এত কাঠখড় পুড়িয়ে আমার ছেলে জীবন থেকে তোকে বিদায় করেছে, মানে তুমি এত সব কিছু করেছো মাহিদ আর আমাকে দূর করার জন্য? তা নয়তো আর কি। রেহানের কার সাথে বিয়ে হলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি কোনোদিন চাইনি তুই আমার ছেলের বউ হ। যে ছেলে মা ছাড়া কিছু বোঝে না, সে নাকি তোর জন্য আমার উপরে যে কথা বলেছে। ও আমার কথায় উঠেছে বসেছে। আমি ওর আর রেহানের সম্পর্ক খারাপ করেছি। ওকে যা বলেছি ও অন্ধের মতো বিশ্বাস করেছে। আর তুই আসার পর থেকে আমার ছেলে আমার হাতের থেকে বাইরে চলে যাচ্ছিল। ওর লাগাম যে আমাকে ধরতেই হবে। তাই সেদিন আমি ঠিক করেছিলাম যেভাবে হোক তোকে আমার ছেলের থেকে আলাদা করবই। আর দেখ, আমি সুযোগ বুঝে তা করেও ফেললাম। হাসতে হাসতে বললেন রুকসানা বেগম। তুই আমার ছেলেকে যে এগুলো বললেও ও জীবনে বিশ্বাস করবে না। তুই জানিসই ও মা বলতে অজ্ঞান, তো ভুলেও কোনো চালাকি করার চেষ্টাও করবে না। রিদ্দি ভাবতে পারছে না একটা মানুষ কতটা নিচু হতে পারে। ছি, কতটা খারাপ হলে মানুষ এমন জঘন্য কাজ করতে পারে। রিদ্দি তাতে দাঁত চেপে নিজেকে সামলিয়ে ভিডিওটা ডিলিট করেছেন। আরে ওই ভিডিও আমি তখন ডিলিট করে দিয়েছি ওদের বিয়ের পরপরই। আমি আমার কথা দিয়ে কথা রাখি, বুঝলি? আমি এক কথার মানুষ। কিন্তু তাই বলে তুমি ভেবো না আমি কিছু করতে পারবো না। আর কদিন পর তুমি আর তোমার বর এই বাসা থেকে বিদায় হবে নিজে থেকে, তা না হলে তোমার কপালে খারাপই আছে। রিদ্দি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপরেও এই মহিলাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। রিদ্দি রুমে এসে রেহানকে সবটা বলল। তোমাকে যেটা করতে বলেছিলাম করেছে তো? রেহান বলল, ইয়েস বস। মুচকে সে উত্তর দিল রিদ্দি। রেহান রিদ্দির গাল টেনে দিল, আর দুর্ভাগ্যবশত এটা দেখে ফেলল রোদেলা। রোদেলার থাকতে না পেরে সকাল হতেই রেহানের কাছে ছুটে চলে আসে, কিন্তু এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না সে। রোদেলা এসে রিদ্দিকে থাপ্পড় মেরে দেয়। তোমাদের রাসলীলা চলছে তাই না? আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিয়ে তোমরা এখানে রং তামাশা শুরু করেছ। এই আমার মধ্যে কি কমতে ছিল যে তুমি ওকে বিয়ে করলে? তোর মতো ছেলেদের জুটাপেটা করা উচিত। রেহান রোদেলাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে অকথ্য ভাষায় গালিগালাজ করেই যাচ্ছে। রেহান আর কোনো উপায় না পেয়ে রোদেলাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে রিদ্দি মাহিদকে কলের উপর কল দিচ্ছে, কিন্তু না, ফোনটা অফ। তার যে মাহিদকে অনেক কিছু বলার আছে, তার আরও একটা কাজ মনে পড়ে গেল। সে দ্রুতই বাসা থেকে বেরিয়ে গেল। মাহিদের মা এদেরকে এভাবে বেরিয়ে যেতে দেখে কিছুই বুঝতে পারল না। সে ফোনটা নিয়ে কাকে যেন কল দিল। হ্যালো, ওপাশ থেকে আমাদের কাজটা জলদি করতে হবে, এদের মতিগতি কিন্তু ভালো লাগছে না। ওপাশ থেকে বলল, আচ্ছা ঠিক আছে। সে ফোনটা রেখে দিলেন। মুচকে সে রুমের দিকে পা বাড়ালেন। হক সাহেবের কেমন যেন খটকা লাগছে তার স্ত্রীর এমন আচরণ দেখে। এদিকে আফজাল সাহেব দরজা খুলে রোদেলা আর রিহানকে দেখে অবাক হয়ে যায়। তুই আবার এই বজ্জাত ছেলের কাছে গিয়েছিস? বাবা, আমি আপনার সব কথা শুনবো। এখনই আমাকে আর মাকে এখান থেকে বেরোতে হবে, তা নাহলে বড্ড দেরি হয়ে যাবে। রেহান রোদেলা এবং রোদেলার বাবা মাকে নিয়ে নিজের বাসার দিকে রওনা হয়। এদিকে রিদ্দি বাসায় এসে সে কখন থেকে আনমনে দোলনায় বসে আছে। রুকসানা বেগম দরজা খুলে রেহান রোদেলা আর ওর বাবা মাকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তোমরা এখানে কেন? কেন ওরা এখানে আসলে আপনার কোনো সমস্যা? আমার বাবার বাসা, এটা ভুলে যাবেন না। বলে হনহন করে ঘরে ঢুকে পড়ল রেহান। রেহানের তেজ দেখে রুকসানা বেগমের পিত্তি চলে যাচ্ছে, কিন্তু আবার ভয় ভয় লাগছে তার। এই রেহান আর রিদ্দির মতিগতি পছন্দ হচ্ছে না তার। রেহান রোদেলা ওদের বসিয়ে রুমের দিকে গেল। রুমে ঢুকতে হা হয়ে গেল রেহান। আরে বাহ রিদ্দি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। কেমন যেন চমকাচ্ছ তুমি। আহা, আমি তো তোমার উপর ক্রাশ খেয়ে গেলাম। রিদ্দি লজ্জা পেয়ে গেল। কি যাতা বলছো? আমি কি সেজেছি নাকি? খালি একটু শাড়ি পরেছে। এখানে তো 3 পিস নেই আমার। আর রোদেলা আপু জানলে তোমাকে কেটে কুটে টুকরো টুকরো করবে। একসাথে হেসে দিল দুজনকে একসাথে বের হতে দেখে রোদেলা তাকিয়ে আছে। অ্যাটেনশন প্লিজ। রিদ্দি রেহানকে থামিয়ে দিয়ে কানে কানে কি যেন একটা বলল। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। রিদ্দি যে দরজা খুলল, দরজা খোলার সাথে সাথে রিদ্দি চমকে গেল। মুখের হাসিটা এক নিমিষেই যেন উড়ে গেল। 20 বছর পর নদীর পাড়ে বসে আছে রূপ। এত বড় সত্যির মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি সে। তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। রূপ নদীতে ঢিল ছুটছে, কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে। এত বড় সত্যিটা কি আর এত সহজে হজম করা যায় নাকি? ব্যাগ থেকে ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। 2 বার রিং হতেই অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। হ্যালো, তুমি কখন আসবে? কাঁদতে কাঁদতে বলল রূপ।
ওপাশ থেকে বলল, রূপ ফোনটা কেটে দিল। আবার নদীতে ঢিল ছোড়ায় মন দিল সে। এদিকে রোদেলা ক্লান্ত শরীরে মাত্র বাসায় ফিরল। সারাদিন এত কাজ করে সে খুব ক্লান্ত। তার ভাবতে অবাক লাগে, একটা সময় নাকি সে জনপ্রিয় মডেল ছিল, আর আজ আয়নাটা দেখার সময়টুকু পায় না। এসব ৭-৫ ভাবতে ভাবতে আয়নার সামনে যে দাঁড়ালো। কতটা পরিবর্তন হয়েছে তার। চুলে হালকা পাক ধরেছে, চোখে চশমা লেগেছে, কেমন যেন নিজেকে বুড়ি বুড়ি লাগে তার। এতগুলো বসন্ত পার হলো, কিন্তু মনের ক্ষত আজও ভরল না। মানুষ ঠিকই বলে, শরীরের ক্ষত একদিন হয়তো বা মুছে যাবে, কিন্তু মনের ক্ষতটা মুছবে না। তাই তো এতগুলো বছর পরও তার সেই দিনগুলোর কথা মনে করে আত্মা কেঁপে ওঠে। রোদেলা এক মগ কড়া করে কফি বানিয়ে বারান্দায় যে বসল। ঠান্ডা বাতাস বইছে সুন্দর। নিজের অজান্তেই মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তার জীবনের সব থেকে বড় ও নিকৃষ্ট শত্রুর মুখোমুখি হতে হয়েছিল তাকে। ফ্ল্যাশব্যাক। সেদিন রিদ্দি দরজা খোলার সাথে সাথে একটা বড় ধাক্কা খায়। মাহিদ দাঁড়িয়ে আছে এবং পাশে নীলা। দেখে বোঝা যাচ্ছে সদ্য বিয়ে করা কাপল। লাল শাড়িতে বেশ সুন্দর লাগছে নীলাকে। রিদ্দিকে পাশ কাটিয়ে মাহিদ নীলার হাত ধরে ঘরে প্রবেশ করল। তাদের দেখে উপস্থিত সবাই অবাক হলো। রুকসানা বেগম বেশ খুশি হলেন। খুশিতে গদগদ হয়ে, বাবা তুই যে এত জলদি আসবি আমাকে একবার ফোন করে বলবি তো। এখন তোদেরকে বরণ করে কিভাবে বলতো। আহা নীলামা, তোমাকে কত সুন্দর লাগছে। তোমাদের দুজনকে এত সুন্দর মানিয়েছে। তুই দাঁড়া, আমি মিষ্টি নিয়ে আসছি এখনই, বলে রুকসানা বেগম মিষ্টি আনতে গেলেন। রিদ্দি এখনো ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। সে তার শক্তি হারিয়ে ফেলেছে। কেমন যেন চারিদিক ঝাপসা হয়ে আসছে তার। মাহিদ রিদ্দিকে এক প্রকার টেনে নিয়ে এসে নীলার সামনে দাঁড় করালো। আমার বউ দেখো কত সুন্দর। তোমার মতো ঠকবাজ নাও। কি ভেবেছিলে তোমার শোকে পাগল হয়ে আমি দেবদাস হয়ে যাব? আমি কোনো ঠকবাজের জন্য কষ্ট পাই না। তুমি একটা চরিত্রহীন মেয়ে, ছোট ভাইয়ের সাথে দিনের পর দিন প্রেম করে বড় ভাইয়ের সাথে বিয়ে করেছ। খুব রঙ্গতামাশা দেখালে তুমি। তোমার মতো মেয়েকে জানো কি উপাধি দেওয়া উচিত? বাকিটুকু বলতে পারল না মাহিদ। তার আগে রেহান যে মাহিদকে থাপ্পড় লাগিয়ে দিল। আর একটা বাজে কথা বলবি তোকে মেরে তক্তা বানিয়ে দিব। বেশি ভার বেড়েছিস, মুখে লাগাম নেই তোর। কোনোদিন কিছু বলিনি দেখি কি মনে করেছিস তুই কিছু বলবো না? অনেক বেয়াদবি করেছিস তুই। আজ তুই সবকিছু লিমিট ক্রস করে ফেলেছিস। মাহিদের প্রতিটা কথা যেন রিদ্দির বুকে এক কাঁটার মতো বিচ্ছে। মাহিদের মা রেহানের চিৎকারের আওয়াজ পেয়ে মিষ্টি না নিয়ে ফিরে এলেন। রেহান তার ছেলের গায়ে হাত তুলেছে, ব্যাপারটা তার কোনোভাবেই হজম হলো না। সে তেড়ে গেলেন রেহানের দিকে। এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস। তোকে আমি। সে আর কিছু বলার সাহস পেল না। রেহানের চোখ গরম করে তাকানো দেখে ভয় পেয়ে গেল। আপনি যদি আরেকটা কথা বলেন আমি আপনাকে জানে মেরে ফেলবো। অনেক টলারেট করেছি, আর না। আপনার জন্য আজ যত অশান্তি, এই সব কিছুর পেছনে আপনি দায়ী। এত কিছু করে লজ্জা হচ্ছে না আপনার? আবার কথা বলছেন। মাহিদ এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তার মাকে তার সামনে কি কিছু বলবে এটা তার কোনোভাবেই টলারেট হচ্ছে না। এই যে মিস্টার রেহান, মুখ সামলিয়ে কথা বলুন। ভুলে যাবেন না সে কে। আর একবার মায়ের ব্যাপারে খারাপ কিছু বললে আমি ভুলে যাব আপনি আমার বড় হন। মাহিদের কথা শুনে রেহান হাসতে লাগলো। তুই কাকে মা বলছো? এই মহিলাকে? আরে এই মহিলাটা ডাইনি। প্রুফ লাগবে তোমার? দাঁড়াও দেখাচ্ছি। আর আপনারা সবাই দেখুন। রেহান রিদ্দির ফোনটা নিয়ে একটা অডিও প্লে করে। সেখানে রিদ্দি আর রুকসানা বেগমের সব কথা রেকর্ড করা। আজকে সকালে রুকসানা রিদ্দিকে যা যা বলেছে সব শুনে সবাই হতভম্ব। এই রেকর্ড শোনার পর হক সাহেব রাগে দুঃখ অপমানে কি করবেন বুঝতে পারছেন না। তার স্ত্রী এতটা নীচ। তো কেমন লাগছে এখন আপনার? আপনার পেট থেকে কথা বের করানোর আর আমার রিদ্দির প্ল্যান ছিল। তো মাহিদ, এখন তুমি কি বলবে যে এগুলো নকল, এডিট করা? মাহিদ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। এত বড় গেম খেললো তার মা, সেটা সে মেনে নিতে পারছে না। যে মাকে নাকি সবটা দিয়ে ভালোবাসতো, সেই মা তার ভালোবাসা এইভাবে কেড়ে নিল। মাহিদ কিছু বলতে যাবে তার আগেই হক সাহেব বলে উঠল, রিদ্দি কিসের ভিডিওর কথা বলছিলে? বাবা এই ভিডিও দিয়েই সে আমাকে ব্ল্যাকমেল করেছে। আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ সব খুলে বলো রেহান। আফজাল সাহেব বললেন, বাবা আমার আর রোদেলার কাবিনের দিন আমাকে আর রিদ্দিকে রিদ্দির রুমে নিয়ে যায় এই মহিলা কিসের জরুরি কথা বলবে বলে। ফ্ল্যাশব্যাক। তোকে রিদ্দিকে বিয়ে করতে হবে। কি যাতা বলছো? তোমার তো মাথা ঠিক আছে নাকি? রেহান বিরক্ত হয়ে বলল, অবশ্যই মাথা ঠিক আছে। রিদ্দি শুন, তুই যদি রেহানকে বিয়ে না করিস তাহলে তোর বোন আর তোর বাবার সম্মান আমি শেষ করে দিব। এনাফ ইজ এনাফ। তুমি আমাকে পছন্দ করো না মানলাম, তাই বলে তুমি এরকম আবল তাবল বলবে? আর কিছুক্ষণ পর আমার আর রোদেলার বিয়ে। রুকসানা বেগম ফোন বের করে একটা ভিডিও প্লে করলো, যেখানে রেহানা বেগম আফজাল সাহেবের সাথে ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে, তুমি ভুলে যেও না রোদেলার জন্ম অবৈধ, ও একটা নাজায়েজ, ও ওর মায়ের পাপের ফল। আমি তোমার জন্য ওকে পালতে রাজি হয়েছিলাম, কোনোদিন কিছু বলিনি, তাই বলে তুমি আমার ভালো মানুষের সুযোগ নিতে পারো না। তুমি এগুলো কি বলছো? কেউ শুনে ফেলবে তো। শুনলে শুনুক, আমি কাউকে ভয় পাই না। ওর বাপ একটা বাটপার ও আরেকটা বাটপার, তাই তো তোমাকে ভুলিয়ে ভালিয়ে অর্ধেক সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করে ফেলছো বলে দিলাম। রুকসানা ভিডিওটা অফ করে দিলেন। এত বড় সত্যিটা জেনে রিদ্দি শক। মানে রোদেলা যে তার বোন না, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। আর নিজের ভালোবাসার মানুষ সম্পর্কে এমন কিছু শুনতে মোটেও প্রস্তুত ছিল না রেহান। এবার বুঝলি তোরা, এই ভিডিও যদি বাইরে লিক হয় তাহলে রোদেলা আর ভাই সাহেবের মান সম্মান কই থাকবে?
রোদেলা তো বরাবরই জন্মজাত বংশ এগুলো নিয়ে বড়াই করত। যখনও জানবে ওর নিজের জন্মেরই ঠিক নেই, ও কারোর সামনে মুখ দেখাবে পারবে না। আর মিডিয়া কেমন তা তো জানোই, ওদের তিলকে তাল করতে সময় লাগবে না। দেখা যাবে তোমার বাবার অবৈধ সন্তান বানিয়ে দিয়েছে রোদেলাকে, তাই ভালোই ভালোই রাজি হয়ে যাও। মা, তুমি এতটা নীচ? আমি ওসব বুঝি না। জানালা দিয়ে দেখো নিচে মিডিয়ার মানুষ দাঁড়ানো, তোমাদের কাছে 2 মিনিট সময়, আমাকে জলদি উত্তর দাও। রেহান হুট করে বলে উঠল, আমি রাজি। রিদ্দি অবাক হয়ে তাকালো, তার হাত পা কাঁপছে। সে কিভাবে রেহানকে বিয়ে করবে? পুরো সত্যিটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। রিদ্দির কানে তো কিছুই যাচ্ছে না। তার কানে সে কখন থেকে মাহিদের বলা কথাগুলো বাজছে। এদিকে রোদেলা স্তব্ধ হয়ে বসে আছে। তার পুরো জীবনটাই তার মনে মিথ্যা মনে হচ্ছে, সবকিছু ফেক। এতদিন যাদের নিজের বাবা মা বলে এসেছে তারা তার বাবা মা না। আর তার জন্ম নাকি অবৈধ, তার কোনো পরিচয় নেই, তার পরিবার নেই। এই জীবন রেখে তার লাভ কি? তার তো উচিত মরে যাওয়া। এত গর্ব, এগুলো সব মিথ্যা। তার তো আসলে কিছুই নেই। সে আর নিতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো, আমি নাজায়েজ, আমি অবৈধ, আমার জন্মের ঠিক নেই, আমি পাপের ফল বলে নিজেকে নিজে মারতে লাগলো। নিজের চুল নিজেই ছিঁড়তে লাগলো। রেহান যে আটকাতে চেষ্টা করলো, লাভ হচ্ছে না। অনেক কষ্টে রোদেলাকে শক্ত করে বুকে চেপে ধরে রাখলো। একটা সময় রোদেলা শান্ত হয়ে গেল। রোদেলার ফোন কল এলো একটা। কলের আওয়াজে সে ব্যস্ত জগতে ফিরে এলো। কাল যে জন্মদিন ভুলে গিয়েছিল। উপাস থেকে, আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। আবার ডুব দিল ভাবনার জগতে। রেহান রোদেলার মাথায় হাত বোলাচ্ছে। সে কিছু একটা বলতে যাবে, তখন রিদ্দি সেন্সলেস হয়ে পড়ে গেল। মাহিদ দৌড়ে গেল রিদ্দির কাছে, রিদ্দিকে কোলে নিয়ে নিজের রুমের দিকে গেল। হক সাহেব ডাক্তারকে কল দিলেন। নীলা তাদের যাওয়ার পানে চেয়ে রইল। সে কি কোনো ভুল করে ফেলেছে? রেহানা বেগম এবার রাগে ক্ষোভে কি করবেন বুঝতে পারলেন না। এবার শান্তি হলো তো নিজের মেয়ের এই অবস্থা দেখে। প্রাক্তনের মেয়ের ওপর ভরসা আছে, কিন্তু নিজের মেয়ের ওপর নেই। কাল তুমি ওকে কত কিছু বলেছ, আজ দেখছো মেয়েটার কি অবস্থা। তোমার এই মেয়ে আর তোমার সম্মান বাঁচাতে গিয়ে আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। তুমি থাকো তোমার এই নাজায়েজ মেয়েকে নিয়ে। রিদ্দি আমার একার মেয়ে, তোমার কেউ না। বলেই সে মাহিদের রুমের দিকে পা বাড়ালেন। আজ আফজাল সাহেবের নিজেকে খুব অসহায় লাগছে। বাবা, আমাকে বলো আমার মা বাবাকে, তারা কেন আমার সাথে এমনটা করলো? রোদেলা বলল। আফজাল সাহেব চোখের জল মুছে বলতে শুরু করলেন, তখন আমি ভার্সিটিতে পড়ি, অনার্স ফাইনাল ইয়ারে। তখন সবেমাত্র মেয়েটি নতুন ভর্তি হয়। মেয়েটিকে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে আমার। মেয়েটির নাম ছিল রুমি। রুমির সাথে আমি অনেক কাঠখড় পুড়িয়ে ফ্রেন্ডশিপ করি। আমি ওকে দিনকে দিন ভালোবাসতে শুরু করি। এভাবে কেটে যায় 2টি বছর। যেদিন ওকে প্রপোজ করব বলে ঠিক করে, ওই দিন জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে। ছেলেটির নাম ছিল রাসেল। রাসেলের খোঁজখবর নিয়ে জানতে পারি ও ভালো ছেলে না, কিন্তু রুমিকে এটা বুঝতে পারিনি। ও আমার সাথে যোগাযোগ করা অফ করে দেয়। আমি আর খোঁজ নেইনি। কেমন যেন এক অভিমান কাজ করছিল। এদিক থেকে মা আমাকে বিয়ের চাপ দিতে থাকে। মায়ের জোরাজুরিতে রেহানার সাথে বিয়ে হলো আমার। একটু বলে থেমে গেলেন আফজাল সাহেব। তার গলায় কথা আটকে আটকে আসছে। এর মধ্যে ডাক্তার এসে গেলেন রিদ্দিকে দেখতে। আফজাল সাহেব আবার বলতে শুরু করলেন, বিয়ের পর আমি বুঝতে পারি রেহানা কত ভালো মনের মেয়ে। তার যত্ন ভালোবাসায় আমি মুগ্ধ। তার সাথে আমি সবটা শেয়ার করি এবং সে আমাকে সাপোর্টও করে। আমাদের বিয়ের পর 8 মাস পর একদিন হঠাৎ রুমি আমাদের বাসায় আসে। রুমিকে দেখে আমি অবাক হয়ে যাই। এত সুন্দর মেয়েটার আজ এই কি দশা। চোখের নিচে কালি, দেখে মনে হচ্ছে কতকাল ঘুমাই না। রুমির কোলে ছিল এক ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা। তুমি ঠিক বলেছিলে, রাসেল অত্যন্ত খারাপ একজন মানুষ। সে আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে দিনের পর দিন। ওর জন্য আমি আমার নিজের বাড়ি ছেড়েছি। আমি ওর প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে আমার বোধ শক্তি লোপ পেয়েছিল। আমি যখন প্রেগনেন্ট হই ও আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি সব একাই করি। আমার এই বাচ্চাটার কথা ভেবেও আমাকে জায়গা দেয়নি। কয়দিন আগে জানতে পারি আমার ব্রেন টিউমার। খুব বেশি সময় নেই আমার হাতে। আমার মৃত্যুর পর আমার বাচ্চাটার কি হবে বলো? তুমি আমার বাচ্চাটাকে রাখবে? সেদিন রুমির অনুরোধ ফেলাতে পারিনি। রেহানাও আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। আমার বাচ্চা মেয়েটার নাম রাখি রোদেলা। এবার নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললো আফজাল সাহেব। রোদেলাও কাঁদছে। ওখানে উপস্থিত সবার চোখে পানি। ডাক্তার রিদ্দির রুম থেকে বেরিয়ে এলেন। কেমন আছো আমার রিদ্দি? মাহিদ চিন্তিত স্বরে বলল, এখন ভালো আছে। অতিরিক্ত স্ট্রেচের কারণে জ্ঞান হারিয়েছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মাহিদ যে রিদ্দির পাশে বসে রইল। রিদ্দির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সবাই অপেক্ষা করছে রিদ্দির জ্ঞান ফেরার। রিদ্দি জ্ঞান ফিরে সবাইকে দেখে চেয়ে আছে। তার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। মনে করি তার চোখ ঝাপসা হয়ে এলো। সে নিজের হাতটা মাহিদের হাত থেকে ছাড়িয়ে নিল। এদিকে রোদেলা রিদ্দিকে জড়িয়ে ধরে সে কি কান্না। বোন, তুই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছিস, আমাকে মাফ করে দে বোন। আমি তোকে কি না কি বলেছি। রিদ্দি রেহানের দিকে তাকালো। তখন মাহিদের ফোনে কল এলো। মাহিদ ফোনটা রিসিভ করলো। উপাস থেকে মাহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে ঘামছে রীতিমতো। না, রোদেলা আর ভাবতে পারছে না। এসব স্মৃতি শুধু কষ্ট দেয়। তাকে শাওয়ার নিতে হবে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার। এদিকে রূপ কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে তাকালো। রূপ মাহিদকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না।
মাহিতকে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। তোমরা আমার সাথে এমন কেন করলে? তুমি আর মা কেন আলাদা হলে? আমার বাবা মা থাকতেও আমার কোনোদিন বাবার আদর পেলাম না। তুমি আমার বাবা হও কেন বলনি? তাই তো তোমার কাছে থাকলে আমার কেমন বাবা বাবা ফিল হতো। মাহিত চুপ করে আছে। কি করে নিজের মেয়েকে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না সে। আজ তাদের ভুলের জন্য তার মেয়েটি এভাবে কষ্ট পাচ্ছে। মা, আমাকে মাফ করে দে। আমি একটা জঘন্য মানুষ। তোরা তোর মায়ের সাথে অনেক খারাপ করেছি আমি, বলে মাহিত চোখ মুছলেন। সে এখনো তার মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে। আজ প্রথমবার তার মেয়ে তাকে বাবা ডেকেছে। এক অদ্ভুত আনন্দ হচ্ছে তার। কলিং বেল বেজে উঠলে দৌড়ে যেয়ে দরজা খুলল রোদেলা। রেহান দাঁড়িয়ে আছে। আপনার এতক্ষণে আসার টাইম হলো? আজ না আপনার 4টায় আসার কথা, এসেছেন 6টায়। সে কখন থেকে তোমার ওয়েট করছি জানো? আরে আমার মহারানীটা দেখি রাগ করেছে। এই নাও, কান ধরলাম, আদুরে গলায় বলল রেহান। হয়েছে, থাক, এই বুড়ো বয়সে ঢং দেখাতে হবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি, বলে রোদেলা পা বাড়ালো মাহিদের ঘরের দিকে। মাহিদের ঘরে যে দেখলো নীলা বারান্দায় দাঁড়িয়ে আছে। রোদেলা নীলার পাশে যে দাঁড়ালো। তুমি কাঁদছো কেন, আমাকে একটু বলবে? মাহিত তার মেয়ের সাথে দেখা করতে গিয়েছে বলে তুমি কাঁদছো? নাকি তোমার এখনো ভয় হয় আমার বোনটা তোমার স্বামীকে তোমার থেকে কেড়ে নিবে? বলে তাচ্ছিল্যের হাসি দিল রোদেলা। নীলা অসহায় চোখে তাকালো রোদেলার দিকে। সকাল থেকে কিছু খাইনি, আমি টেবিলে খাবার দিচ্ছি, চলে আসো, তোমার ভাইও এসে পড়েছে, বলেই সেখান থেকে চলে গেল রোদেলা। নীলা আসবে না খেতে? রেহান জিজ্ঞাসা করলো। আমি ডেকে এসেছি, ও না আসলে আমি কি করব? বিরক্তি নিয়ে বলল রোদেলা। এতগুলো বছর কেটে গেল, তুমি এখনো মেয়েটার সাথে স্বাভাবিক হতে পারলে না? মেয়েটা তো ওর কাজের জন্য অনুতপ্ত। রোদেলা খাবার খেয়ে উঠে গেল, এক প্রকার রাগ দেখিয়ে রুমে চলে গেল। রোদেলার রাগে হাত পা কাঁপছে। এদের জন্য আজ তার বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। কত কষ্ট না দিয়েছে তারা। কৃতজ্ঞতা বলতে কিছু নাই এদের মধ্যে। 7-5 ভাবতে ভাবতে বারান্দায় দোলনায় গিয়ে বসলো। আজ তার বোনের বদৌলতে সবার জীবন সুখে আছে। শুধু তার বোনটার সুখ নেই। চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ডুব দিল। ফ্ল্যাশব্যাক, মাহিদের হাত থেকে ফোন পড়ে যাওয়ার পর সবাই মাহিদের দিকে তাকালেও রিদ্দি পাত্তা দিল না। রেহান ভাই, আপনি এখনো কিছু বললেননি কাউকে? রেহান মাথা চুলকাতে চুলকাতে, আসলে যখন বলতে যাবো তুমি অজ্ঞান হয়ে গেলে। এটা শুনে রিদ্দি ফিক করে হেসে দিল। কারোর মাথা কিছু ঢুকছে না, এর কি বলছে। আর এদিকে মাহিদের হাত পা কাঁপছে এমন নিউজ শুনে। আপুরে, আমি কোনো স্যাক্রিফাইস করিনি। তোর রেহান তৈরি আছে, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা কি আমার দ্বারা সম্ভব বল? কথাটি মাহিদের দিকে তাকিয়ে বলল রিদ্দি। এবার সবাই আরো অবাক হলো। কি বলছে এগুলো? আসলে আমাদের বিয়ে হয়নি, সব নাটক ছিল। রেহান ভাইয়া ভুয়া কাজে নিয়ে এসেছিল, সে নকল বিয়ে পড়িয়েছে। এবার হবে আসল বিয়ে। আর তোর রেহান ভাইয়ার, বলে হেসে দিল রিদ্দি। এটা শুনে সব থেকে বেশি অবাক হলো রোকসানা বেগম। তার সাথে এত বছর গেম খেলা হলো। এটা শোনার পর উপস্থিত সবাই হতবম্ব। মাহিদ নিজেকে না সামলাতে পেরে রিদ্দির কাছে এসে ওর হাত ধরে কাঁদতে শুরু করলো। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। আমি নীলাকে ছেড়ে দিব, তুমি আমার কাছে ফিরে আসো, আমাদের বাচ্চার জন্য হলেও প্লিজ। রিদ্দি চমকে গেল। সে বুঝতে পারছে না এটা মাহিদ কিভাবে জানলো। উপস্থিত সবাই যেন আরও একটা শখ খেলো। তো তুমি কিভাবে জানলে? রিদ্দি তোতলাতে তোতলাতে বলল, মাত্রই আমাকে আমার বন্ধু কল দিয়েছিল। তুমি যার কাছে ডাক্তার দেখাতে গিয়েছিলে সে আমার বন্ধুর বড় বোন। তোমাকে খুব ভালো করে চিনে, সে আমার বন্ধুকে বলেছে। ও আমাকে কল দিয়েছিল কংগ্রাচুলেশন করতে। তুমি আমাকে আগে কেন বলনি? বলার মতো সুযোগটা কি তুমি দিয়েছিলে? বলেই তাচ্ছিল্যের হাসি দিল রিদ্দি। একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছে। মাহিদের মা কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। মাহিদ বাবা, ও তোকে ভুল বুঝাচ্ছে। কোনো ছেলের সাথে নষ্টামি করে তার বাচ্চা তোর ঘাড়ে চাপিয়ে দিতে যাচ্ছে। এটা শুনে মাহিদ এবার রাগে ফেটে পড়ল। তুমি যদি আর একটা কথা বলো আমি ভুলে যাব তুমি আমার মা হও। তোমার জন্য আজকে এইসব হয়েছে। তুমি সব নষ্টের মূল। নীলার সাথে আমার বিয়েটাও করিয়েছ তুমি। আমার মাথা উল্টাপাল্টা বুঝ দিয়ে আমাকে এই স্টেপ নিতে বাধ্য করেছ। আমি না তোমার নিজের ছেলে? আমার সাথে কেন এমনটা করলে তুমি বলো? আমার তোমাকে নিজের মা বলতে লজ্জা করছে। ছেলের মুখে এমন কথা শুনে আর কিছু বলতে পারল না রোকসানা বেগম। সে ওই রুমে চলে গেল। আমি বাসায় যাব আপু, আমাকে এই মুহূর্তে বাসায় নিয়ে যাও প্লিজ। আমার কথা একটাবার শোনো রিদ্দি। মাহিদ রিকোয়েস্ট করলো, কিন্তু কোনো লাভ হলো না। রিদ্দি বাসায় যাবে মানে যাবেই। এদিকে রিদ্দির মা বাবা পাথরের মতো দাঁড়িয়ে আছে। তারা ভেবে পাচ্ছে না এই পরিস্থিতিতে তাদের কি করা উচিত। রিদ্দির জোরাজোরিতে রোদেলা এবং ওদের মা বাবা বাসার উদ্দেশ্যে রওনা হলো। সাথে রেহানও গেল ওদেরকে ড্রপ করতে। রেহানের ডাকে রোদেলার বর্তমানে ফিরে এলো। তুমি এখন অতীতেই পড়ে থাকবে? আমি তোমাদের মতো স্বার্থপর নই। আমাদের জন্য যে আজ রিদ্দির জীবনটা শেষ তা আমাকে কুরে কুরে খায়। ও আমার ছোট বোন, আমি ওকে তোমাদের মতো ভুলে যেতে পারবো না, বলে কাঁদতে লাগলো রোদেলা। রেহান ওকে সান্ত্বনা দিতে ট্রাই করছে। আসলেই তো আমরা কত স্বার্থপর। আমাদের জীবনটা সাজাতে গিয়ে ওর নিজের সাজানো জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল, আর আমরা ওর জন্য কিছুই করতে পারলাম না। এদিকে রিদ্দি মাত্র গাড়িতে উঠল। আজ এতগুলো বছর পর আবার সে তার অতীতের মুখোমুখি হবে, কেমন এক অনুভূতি যেন কাজ করছে তার। গাড়িতে উঠে ফোনটা বের করলো। ঘড়িতে 7টা বাজে। আর মাত্র কিছুক্ষণ। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে ট্রাই করলো সে, কিন্তু পারল না। মনে পড়ে গেল তার সেদিনের কথা।
ফ্ল্যাশব্যাক সেদিন বাসায় আসার পর রিদ্ধির বাবা মা রিদ্ধিকে বাচ্চাটা অ্যাবর্শন করাতে বলেছিল, কিন্তু সে তার বাচ্চাকে কোনোভাবেই মেরে ফেলতে পারবে না। দেখ মা, এই বাচ্চাটা কোনোদিন বাবার পরিচয় পাবে না, আমাদের সমাজ ওকে মেনে নেবে না। রিদ্ধির মা বললেন, দেখো মা, সমাজ নিয়ে আমি চলি না, দরকার হলে আমি এই বাচ্চাটাকে নিয়ে দেশের বাইরে চলে যাব, তাও আমার এই বাচ্চা চাই। তোমরা বেশি কথা না বলে রোদেলা আপু আর রেহান ভাইয়ের বিয়ের আয়োজন করো। তুই কি বলছিস এগুলো? তোর এই অবস্থা আমার বিয়ে? কোনোদিনও না, আমি রেহানকে বিয়ে করব না। আমি তো ছোট বোন দেখে এই কথা শোনার পর তোকে থাপ্পড় দিতে পারলাম না। এত কিছু কি আমি এমনি এমনি করেছি নাকি? আর 2 দিন পর তোদের বিয়ে ফাইনাল। কেউ রিদ্ধির সাথে জোর খাটিয়ে পেরে উঠল না, কারণ রিদ্ধি এক কথার মানুষ। ঠিকই 2 দিন পর রোদেলা আর রেহানের বিয়ে হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার হলো রিদ্ধিকে অনেক নর্মাল দেখাচ্ছে, কারো বোঝার সাধ্য নেই রিদ্ধির মনে কি চলছে। আর এদিকে তো মাহিত পাগলামি করেই যাচ্ছে রিদ্ধিকে পাওয়ার জন্য। তার রিদ্ধিকে চাই, রিদ্ধির সাথে দেখা করার জন্য কত কি না করছে, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন সে রিদ্ধির বারান্দার কাছে যে পাইপ আছে ওটা দিয়ে বেয়ে রিদ্ধির রুমে চলে গেল। রিদ্ধি তো পুরো শক। তুমি এখানে কি করছো? এখনই বেরিয়ে যাও প্লিজ। রিদ্ধি শান্ত হও, আমার কথাটা একটু শোনো। এতদিন পর মাহিতকে দেখে তার কেমন যেন লোভ হলো মাহিতের কাছে একটু থাকার। জানি এটা অন্যায়, একটু অন্যায় করলে কি এমন হয়ে যাবে? এই মানুষটাকেই তো সে মন প্রান্তে ভালোবেসেছিল। বলো কি বলবে? তুমি আমাকে আগে কেন জানালে না যে তুমি প্রেগনেন্ট? কেন লুকালে আমার থেকে? আমি নিজেও বুঝতে পারিনি। ওই দিন আমাদের অজান্তে যে ভুলটা হয়ে গিয়েছিল তারপর থেকেই আমার কেমন যেন ভয় ভয় লাগছিল। পিরিয়ড মিস হওয়ার পর কেমন যেন সন্দেহ হলো। প্রেগনেন্সি টেস্ট করলে তার পজিটিভ আসে। আমি শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম টেস্ট করাতে। যেদিন রিপোর্ট দেয় সেদিন তোমাকে জানাবো বলে ঠিক করি, কিন্তু ওই দিনই তুমি নীলাকে বিয়ে করে নিয়ে এলে। তুমি তো আমায় বিয়ে করবে কথা দিয়েছিলে, তাহলে এমনটা কেন করলে? বলেই হু হু করে কেঁদে দিল রিদ্ধি। আমাকে মাফ করে দাও, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। আমি, তুমি, আমাদের বাচ্চা, আমরা অনেক হ্যাপি থাকবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। তোমার ঘরে তোমার বউ আছে, মনে নেই? ওরা আমার সাথে ছলচাতুরি করেছে। আমি তোমাকে ছাড়া কারোর সাথে থাকতে পারবো না। প্লিজ এমনটা করো না। মাহিদ রিদ্ধিকে জড়িয়ে ধরল। রিদ্ধি চুপ করে মাহিদের বুকে মাথা গুজে আছে, কোনো কথা বলছে না। আচ্ছা তুমি পাগলামি করো না, আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমি তোমার কাছে ফিরে আসবো। আর এখন নীলাকে এই ব্যাপারে জানানোর কোনো প্রয়োজন নেই। মাহিদ তো সেই খুশিতে আত্মহারা হয়ে গেল। তুমি সত্যি বলছো? রিদ্ধি মুচকে আসলো। মাহিদ যাওয়ার আগে রিদ্ধির কপালে কিস করে দিল। বাচ্চা খুব শীঘ্রই বাবাই তোমাকে নিতে আসবে বলে রিদ্ধির পেটে একটা চুমু খেলো। যখন বুঝতে পারলো মাহিদ চলে গিয়েছে, রিদ্ধি নিজেকে আর ধরে রাখতে পারল না। চিৎকার করে কাঁদতে লাগলো। আল্লাহ এত কষ্ট কেন দিল আমায়? তুমি তো জানতে আমি মাহিদকে কতটা ভালোবাসি, কেন এমন করলে আমার সাথে? কেন? পাগলের মতো করতে লাগলো। ম্যাম এসে পড়েছে। ড্রাইভারের ডাকে বাস্তবে ফিরে এলো সে। গাড়ি থেকে নেমে রূপকে খুঁজতে লাগলো। রূপ তোকে এখানেই অ্যাড্রেস সেন্ড করেছিল। এদিকে নীলা মাহিদকে কলের উপর কল দিয়েই যাচ্ছে, কিন্তু মাহিদের ফোন অফ। এই 20 বছরেও সে মাহিদের ভালোবাসা পায়নি। মাহিদ ওকে যা দিয়েছে সব দায়িত্ববোধ থেকে। বিয়ের 3 বছর পর সে মাহিদের থেকে একটা বাচ্চা চেয়েছিল, ভেবেছিল বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আফসোস কিছুই ঠিক হয়নি। মাহিদ তার ছেলেকে আদর করলেও নীলার দিকে তার তেমন কোনো নজর নেই। মাহিদও ভেবেছিল একটা বাচ্চা আসলে হয়তোবা তার আর নীলার দূরত্ব ঘুচে যাবে, কিন্তু তা হয়নি। বিয়ের পর থেকেই মাহিদ আলাদা থাকে, কাজের বাহানা দিয়ে রাজশাহী চলে যায়, কিন্তু নীলাকে নিয়ে যায়নি। এখন বড্ড আফসোস হয় নীলার। সে যদি মাহিদকে ছেড়ে দিত বা বিয়ে নাই করতো তাহলে তার জীবন আজ অন্যরকম হতো। সবকিছু জেনেই তো সে আগুনে ঝাঁপ দিয়েছিল, আর সে আগুনেই গত 20 বছর ধরে পুড়েছে সে। রিদ্ধি না থেকেও তাদের মাঝে সবসময় যেন দেয়াল হয়ে আছে। রিদ্ধি রূপকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে বাবা মেয়ের সুন্দর দৃশ্য। বাবা তার মেয়েকে বুকে জড়িয়ে রেখেছে। হালকা একটা কাশি দিয়ে মাহিদের পাশে বসলো রিদ্ধি। মাকে দেখে রূপ উঠে গেল। তোমরা বসো, আমি একটু আসছি। আজ এতগুলো বছর পর দুজনের দেখা, কি কিছু বলছে না। নীরবতা ভেঙে রিদ্ধি প্রথমে কথা বলল। কেমন আছো মাহিদ? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। ওসব পুরনো কথা এখন ছাড়ো তো, তুমি কিন্তু আর আগের মতো নেই, কেমন যেন বুড়ো হয়ে গিয়েছো। রিদ্ধি খিলখিল করে হাসতে লাগলো। মাহিদ মুগ্ধ নয়নে সে হাসি দেখছে। হাসিটা এখনো সেই আগের মতোই আছে। আমাকে মিথ্যা আশা দিয়ে কিভাবে পালিয়ে গেলে? আর কোনো রাস্তা তুমি কি বাকি রেখেছিলে? আমি এখানে থাকলে না তুমি মুভ অন করতে পারতে আর না আমি। আর তাছাড়া রূপকে এখানে রাখলে কেউ অ্যাকসেপ্ট করতে পারতো না, তাই বাবাকে বলে আমি ফুপির সাথে কানাডায় চলে গিয়েছিলাম। আমার কথা একবারও ভাবলে না? তুমি যাওয়ার পর আমার কি হবে? তোমার জন্য নীলা ছিল, পরিবারের সবাই ছিল। এটা শুনে তাচ্ছিল হাসি দিল মাহিদ। আমার আর পরিবার? তুমি এখনো নীলার সাথে স্বাভাবিক হতে পারোনি, এমনটা কেন করছো? ঠিক যে কারণে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারোনি। এবার রিদ্ধি চুপ করে আছে। সে প্রসঙ্গ পাল্টাতে বলল, চাচা চাচি কেমন আছে? বাবা মা ডিভোর্সের পর মা নানু বাড়ি চলে যায়। তুমি চাচির সাথে দেখা করো না? বছরে একবার গিয়ে দেখা করে আসি। হাজার হোক মা তো। রিদ্ধি আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। কি বলবে সে? 2 মাস হলো দেশে এলো সে। এতগুলো বছর পর জানালে না একবারও? জানানোর প্রয়োজন মনে করিনি। আর এই দেশে এসেই তো সব নষ্ট হয়ে গেল। রূপ সত্যিটা জেনে গেল আমার ডায়েরি পড়ে। আমার জন্য তো ভালোই হয়েছে। এত বছর যাবৎ তো ওর মুখ থেকে শুধু আঙ্কেলই শুনে এসেছি। আজ প্রথমবার আমার মেয়ে আমাকে বাবা ডেকেছে। আমার আবার
সপ্তাহখানিক বাদে কানাডা ফিরে যাব। কেন, এখানে থেকে গেলে হয় না? শুধু শুধু কষ্ট বাড়িয়ে তো লাভ নেই। দুজন আবার চুপ হয়ে গেল। ভাগ্য আমাদের সাথে এমন কেন করলো? মাহিত বলল, এরতেই বজ্জাত ভাগ্যই ভালো জানেন। এতক্ষণে রূপ এসে পড়ল, মা চলো আজ উঠি। হ্যাঁ মা চলো, আমি তোমাদের নামিয়ে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, ঋদ্ধি বলল। রূপ তার বাবাকে হাঁক করে মায়ের হাত ধরে নিচের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর মাহির ডাক দিল, ঋদ্ধি শোনো, আমি কালকের পুরো দিনটা তোমার আর রূপের সাথে কাটাতে চাই। আমি চাই আমার মেয়ে ওর বার্থডের দিন আমার সাথে থাকুক। ঋদ্ধি পিছে ফিরে একটা হাসি দিল। আবার সামনের দিকে এগোতে লাগলো। মাহির তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। হঠাৎ করে এক দমকা হাওয়া এলো। ঋদ্ধি হাওয়াটাকে বড্ড ভয় পায়, কেননা এমনই এক দমকা হাওয়া তার পুরো জীবনটাকেই এলোমেলো করে দিয়েছে।